আমি কাউকেই দোষ দিচ্ছি না, কারোর তো কোনো দোষ নেই। যা দোষ সবকিছু আমার নিজের। আর সেই দোষের জন্যই আজকে আমি মেয়েকে হারিয়ে ফেলার মতো জায়গায় পৌঁছে গেছি। আমি জানি আমি এতটাই খারাপ করেছি ওর সাথে, ও আজ আর কোনোদিন যোগাযোগই রাখবে না আমার সঙ্গে, কোনোদিন হয়তো আমার মুখও দেখবে না। আমি জানি না, আমি বুঝতে পারছি না যে কি করলে মেঘ আমাকে একবারের জন্য হলেও মাফ করবে। আমি না সত্যি জানি না আমি কি করে এই সিচুয়েশনটা ওভারকাম করবো। আমি না সত্যি কিছু জানি না। আমি খুব খারাপভাবে মিনভাবে বলে ফেলেছিলাম ওকে যে এই সব কিছু শেষ হয়ে গেলেও আমাদের বন্ধুত্বটা থাকতে পারে না। আর ও পরিষ্কার বলে দিয়েছেন না, ঠিকই করেছে। ওর জায়গায় যদি আমি থাকতাম না, আমি হয়তো এটাই করতাম। সত্যি তো, কেন আমার সঙ্গে যোগাযোগ রাখবে বলো? কেন বারবার ধরে ও নিজেকে কষ্টের মধ্যে ফেলবে? ফেলবে না, ফেলা উচিত না। আমি সব জানার পরও না, এখন আমি শুধু মেঘকেই ভালোবাসি। আমি একমাত্র মেঘের হয়েই থাকতে চাই। আর তাই আমি জানি না ময়ূরী, আমি আমার এইরকম অবস্থায় কি করে তোমার হাত ধরবো। দেখো ময়ূরী, 8 তারিখ তো বলতে গেলে এসেই গেছে। তুমি মনে মনে নিশ্চয়ই অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছ, কিন্তু ময়ূরী প্লিজ তুমি আমাকে মাফ করে দাও ময়ূরী। আমি এখন তৈরি নই, জানো তো। আমাকে তুমি একটু সময় দাও নিজেকে বুঝতে। আমাকে আগে বুঝতে হবে যে আমি অন্য কারোর সঙ্গে জীবন কাটাতে পারবো কিনা, আমি অন্য কাউকে আমার ওই ঘরটাতে আনতে পারবো কিনা, বা আমি নিজে অন্য কারোর কাছে যেতে পারবো কিনা, আর কাউকে ভালোবাসতে পারবো কিনা। তুমি বুঝতে পারছো না আমি ঠিক কি বলছি, আমি ঠিক কি বোঝাতে চাইছি, তুমি বুঝতে পারছো? এই যে আজকে তোমাদের বাড়িতে ওই কাণ্ডটা আমি করলাম, কেন করলাম তোমার কোনো আইডিয়া আছে কেন করলাম বল? মেঘের ওপর অবিশ্বাস, মেঘের ওপর রাগ, সেটা তো আছে, সেটা, কিন্তু তাছাড়াও আমার না কেমন একটা দম বন্ধ হয়ে যায় আমি যখনই ওর সঙ্গে অন্য কাউকে দেখি। আমার নিজের ভিতরে কেমন একটা প্যানিক হয় আমি যখনই দেখি যে মেঘ আমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে রয়েছে। আমার তখন খালি মনে হয় যে তাহলে এবার আমার কি হবে। আজকেও না ঠিক তাই হলো, জানো তো। আমি যে মুহূর্তে ওদের দুজনকে দেখলাম, আমার সঙ্গে সঙ্গে মনে হলো মেঘ বোধহয় জিষ্ণু হয়ে গেছে। তাহলে আমার কি হবে? সেদিনকে ইউনিভার্সিটিতে দেখেও ঠিক এটাই হয়েছিল। যে মুহূর্তে আমি জিষ্ণুকে দেখেছিলাম, আমার সঙ্গে সঙ্গে মনে হলো যে মেঘ জিষ্ণু হয়ে গেছে। তাহলে আমার কি হবে? আমার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল জিষ্ণু কেন এসছে এখানে? মেঘের জন্য। তার মানে মেঘের পাশের জায়গাটা আমার নয়। আমি না তোমাকে বোঝাতে পারবো না, আমি ঠিক করে বোঝাতে পারছি না ঠিক কতটা যন্ত্রণা প্রত্যেক দিন আমাকে কুড়ে কুড়ে খায়। আমি বোঝাতে পারবো না তোমাকে যে আমি জীবনটা কিভাবে বাঁচছি। ময়ূরী, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। দেখো আমি সত্যি বলছি, আমি চেষ্টা করেছি তোমাকে ভালোবাসতে, কিন্তু তুমি আমাকে ভালোবেসেছো, দারুণভাবে ভালোবেসেছো। আমি জানি, দেখো
এটা বলাটা যে অন্যায় হচ্ছে এটা আমি বুঝতেও পারছি, কিন্তু এবার তো সত্যিটা বলতেই হবে ময়ূরী। ময়ূরী, আমি না কোনোদিন কখনো তোমাকে ভালোবাসতে পারিনি। আমার সব ভালোবাসাই বোধহয় মেঘ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। এখন আমার মধ্যে পড়ে আছে বোধহয় শুধুমাত্রই হতাশা, ঘেন্না আর দুঃখ। সেটাই যদি হয় নীল, তাহলে এটা কি? শোনো, I love you. I really love you. আমি তোমার সঙ্গে সুখে থাকতে চাই। তুমি দূরে ঠেলে দিলে আমি মরে যাব, আমি আর বাঁচবো না। এটা কবে? এটা সেই দিন নীল, যেদিন তুমি সাংঘাতিক ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিলে, আর তারপর সবার সামনে আমাকে আঁকড়ে জড়িয়ে ধরেছিলে, তারপর সবার সামনে দিয়ে আমাকে নিজের ঘরে নিয়ে গেলে। না 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 ময়ূরী, এটা হতে পারে না, এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। আমি নীল ছাড়া আর কাউকে ভালোবাসি না ময়ূরী, কাউকে না। আমার কথা বিশ্বাস করছো না তো? ঠিক আছে, তুমি তোমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করো। তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে সবার সামনে, আর তারপর ইউ ওয়ার স্ক্রিমিং এন্ড শাউটিং কি ময়ূরী লেটস গেট ম্যারিড, আমি তোমাকে ছাড়া আর বাঁচতে পারবো না, এগুলো তুমি বলছিলে। আমার কেন কোনো কিছু মনে পড়ছে না? তোমার কিছু মনে পড়ছে না কারণ সবটাই তোমার সাবকনশিয়াস মাইন্ডের কথা। নীল, দ্যাট নাইট উই ওয়ার প্রিটি ইন্টিমেট। না, আমি এখন কিছু করতে পারি না। আমি এটাকে এটা 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 আমি করিনি। যা হয়েছে নীল, আমি তাই বলছি। তুমি 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 সেটা ছবি ছবি তুলছিলে? আমি না নীল, তুমি বলেছিলে। তুমি বলেছিলে এই মুহূর্তগুলো আমি ভুলে যেতে চাই না ময়ূরী, তুমি রেখেছিলে ফোনটা ওখানে। আমি কি নিজেকেই নিজে চিনি না? আমি কি করেছি এটা? এত কিছুর পরেও তুমি যদি আমাকে অস্বীকার করো নীল, আমার তো আর কিছু করার থাকবে না। আমি ভালোবাসি তোমাকে, সব সময় ভালোবাসবো। আমি চাইবো তুমি আজীবন ভালো থাকো, তাই এই সিদ্ধান্তটাও আমি মেনে নেব আর কি। না না ময়ূরী, দেখো, আমি যদি এরকম কোনো কিছু ঘটেই থাকি তাহলে তার দায় আমার। আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে পালাবো না। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ। আমার একটু টাইম চাই, প্লিজ। না, কথা হলো মেয়ের সঙ্গে, কি বললো? বললো ভালোই আছে, একটু বোধহয় ঠান্ডা ঠান্ডা লেগেছে, গলাটা একটু ভারী ভারী লাগলো জানো তো। সে তো লেগেই থাকে সব সময়। ওষুধ খাচ্ছে তো? খাচ্ছে নিশ্চয়। তারপর আর কি বললো? রূপ কেমন আছে? আছে, সবাই ভালোই আছে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। সকালে মিলিটা যে টেনশন করছিল, আমিও টেনশনে পড়ে গেছিলাম। আমিও জানো, আজকে কি নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে একটা কথা বলে ফেললো। কিরকম?
আমি জাস্ট বলেছি যে দেখ সামনের মাসে তো নীল আর ময়ূরীর বিয়ের ডেটটা ফিক্স হয়ে যাবে, আর তখন কিন্তু তোকে এসে এখানে থেকে অনেক কাজ করতে হবে। কথাটা বলেছি কি বলিনি? সঙ্গে সঙ্গে ও বলে উঠলো যে তোমাদের এত তাড়া কিসের? দাদা ভাইকে তোমরা ডিভোর্সের জন্য কোনো জোর দেবে না। দাদা ভাইকে ওর ডিসিশনগুলো নিজেকে নিতে দাও। ও যদি মনে করে যে ও মেঘের সঙ্গে সুখী, তাহলে থাকতে দাও। এই তুমি কি বলছো? সে যদি গিনি এই কথাগুলো বললো, মানে নিজে থেকে বললো? তাহলে আর বলছি কি তোমাকে, একেবারে নিজের থেকে। আমি তো অবাক হয়ে গেছি জানো। তার মানে নীল আর মেঘের বিয়েটা ভাঙুক, সেটা গিনি চাইছে না? শোনো, গিনি আসলে না ওকে পরিষ্কার করে আমরা জিজ্ঞেস করব। মানে দেখো, এতদিন তো ও ময়ূরীকে সাপোর্ট করতো, হঠাৎ করে ও মেঘকে কেন সাপোর্ট করছে বলো? কোথায়? বাবলু বললো কি যেন এসছে আমার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, আমি ইন্দিরা। অনিন্দ আঙ্কেল আপনি? হ্যাঁ, অনিন্দ আঙ্কেল, মেঘ আর ময়ূরীর বাবা। শোন না, তুই একটু বাইরে গিয়ে ওয়েট কর, আমি তোকে পরে ডেকে নিচ্ছি। হ্যাঁ, আপনি বসুন না, বসুন। কি খাবেন বলুন, চা নাকি কফি? আশা করি কথাগুলো সিরিয়াসলি বলছো না। মানে কোন কথাগুলো আঙ্কেল? তোমার কাগজে, টু বি স্পেসিফিক, তোমার বিভাগের পাতায় তুমি যা লিখেছো আজকে, সেটা পড়ার পর আমি আশা করব না তুমি আমাকে চা কিংবা কফি দিয়ে আপ্যায়ন করবে বা তার কথা ভাববে। আঙ্কেল, আমরা বসে কথা বলি। আমার বলার বিশেষ কিছু নেই, একটা প্রশ্ন আছে। তুমি আমার মেয়ে মেঘ রায় সম্পর্কে তোমার কাগজে যা লিখেছো, তুমি সেটা জেনেছো কার কাছ থেকে? তোমার সোর্সকে? সরি আঙ্কেল, আমরা আমাদের সোর্স কখনো কাউকে জানাই না, এটা আমাদের বিজনেস এথিক্স। এই তো বিজনেস, তার আবার এথিক্স। অন্যের সম্পর্ক নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যে সম্পর্কের বেসাতি করে যে বিজনেস, তার এথিক্স সম্পর্কে তুমি যদি আমাকে বোঝাতে আসো, তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করব। ইন্ডিয়ান পেনাল কোডের 499 নম্বর ধারাটা তোমার জানা আছে? যদি না জানা থাকে তাহলে জেনে নাও যে ওটা হচ্ছে মানহানি কিংবা ডিফামেশনের অফেন্স। সেই অফেন্সের জন্য 500 নম্বর ধারা অনুযায়ী তোমার 2 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। আমি এখান থেকে বেরিয়ে থানাতে যাব, তোমার বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করব। অ্যান্ড আইল মেক শিওর যে তুমি ম্যাক্সিমাম পানিশমেন্টটা পাও। তার জন্য আমি বারবার কোর্টে যেতে রাজি আছি। তুমি আমার মেয়ের মানহানি করার দুঃসাহস দেখিয়েছ, আমার মেয়ের জীবনে একটা দাগ ফেলার চেষ্টা করেছ, তাকে মানসিক অশান্তির মধ্যে ফেলেছ। হ্যাঁ, তুমি আমার মেয়ের মতো কন্যা সমান, কিন্তু আমার মেয়ে যদি একই কাজ করত, আমি তাকে একই শাস্তি দিতাম। তোমার অফিসের চতুর্দিকে তো সিসিটিভি আছে না, ক্যামেরা লাগানো? পুলিশ চাইলে 1 মিনিটের মধ্যে বার করে দিতে পারে সোর্সটাকে। এবার তুমি নিজেকে আর তোমার সোর্সকে আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করো। তোমার যা রিসোর্স আছে কাজে লাগে। বেস্ট অফ লাক। সরি আঙ্কেল, প্লিজ একটু বসুন। কি রে, কিছু বলবি? বলবো বলেই তো এলাম। বল, কি বলবি? তুই কি নীলকে এখনো ভালোবাসিস? হঠাৎ এই প্রশ্ন? হাসছিস কেন এভাবে? উত্তরটা দিতে হবে তোকে, প্রশ্নটা এভাবে এড়িয়ে যাস না প্লিজ।
কে বললো তোকে আমি এই প্রশ্নটা এড়িয়ে যাচ্ছি? আর তাছাড়া তোকে হঠাৎ করে আমি এই প্রশ্নের উত্তর কেন দিতে যাব বলতো, যে নীলকে ভালোবাসি কি বাসি না? দেখ, তুই আমাকে এই উত্তরটা দিবি কারণ নীলের সঙ্গে আমার বিয়ে হবে, তাই আমার জানাটা উচিত। মেঘ, আমাদের তিনজনের লাইফ ডিপেন্ড করছে তোর আনসারের ওপর। উত্তরটা দে না প্লিজ। আর আমি যদি মিথ্যে বলি? আশা করছি বলবি না। দেখ, এই নীলকে আমি ভালোবাসি না। এই নীল আমাকে ইরিটেট করে, আমাকে ভালো থাকতে দেয় না, আমাকে বুঝতে চায় না, আমাকে অনুভব করে না। তাই এই নীলের আমার জীবনে কোনো জায়গা নেই। তুই এই কথাটা নীলের সামনে দাঁড়িয়ে বলতে পারবি তো, যে তুই ওকে ভালোবাসিস না, ইউ ডোন্ট লাইক হিম এনিমোর? হঠাৎ করে আমি নীলকে ভালোবাসার কথা কেন বলতে যাব বল? আর কি বলতো, আমি ওর সঙ্গে না কোনো ব্যাপারেই কোনো কথা বলতে চাই না। এই কেন বলতে চাস না বলতো? কেন, অসুবিধাটা কোথায়? সত্যি বলতে প্রবলেম কি? নাকি এই নোংরা খেলাটা তুই কন্টিনিউ করতে চাস বলে সত্যিটা বলা যাবে না? কোন খেলা? তুই খুব ভালো করে জানিস মেঘ, নীলের এই অদ্ভুত বিহেভিয়ার, ওর কথায় কথায় রেগে যাওয়া, এটা নিয়ে সবাই কি বলছে? না, আমি জানি না, আর জানতে একটু ইন্টারেস্টেড নই। আবার জানতে তোকে হবেই মেঘ। সবাই এটাই বলছে যে নীল এসব করছে কারণ ও এখনো পাগলের মতো তোকেই ভালোবাসে, তোর জন্য এসব করছে। তোর কথার কোনো মাথা মুন্ডা আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আরে বাবা, নীল পাগলামি করছে, সেটা ওর সমস্যা, সেটার কারণ জানে আমি কি করব? হ্যাঁ, আমার সঙ্গে অসভ্যতা করেছে, আবার যদি করে ও তার ফলও ভুগবে। আর লোকে কি বলছে তার জন্য না আমার সত্যি কিছু যায় আসে না। 8 তারিখে ডিভোর্সের ডেট। আমি যদি বেঁচে থাকি, যে করে হোক আমি যাব, সইটা আমি করব, তারপর মুক্তি পাবো এই নাগপাশ থেকে। বুঝলাম। তো তুই যখন নীলকে ভালোবাসিসই না, তখন সেটা সবাইকে জানাতে আপত্তি কোথায়? ভালোবাসি এটা আমি কবে চেঁচিয়ে বলেছিলাম যে ভালোবাসি না সেটা চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলবো? তার মানে কি মেঘ, তুই কি বলতে চাইছিস? তুই ওকে আজীবন নিজের কবজাতেই রাখতে চাইছিস তো? একটা ধোঁয়াশার মধ্যে রাখবি নীলকে, যাতে ও নিজের লাইফে মুভ অন না করতে পারে? সেটা তুই যা ইচ্ছে ভাব, আমি ওর সঙ্গে আর কোনো রকম কোনো কনভারসেশনে যেতে রাজি নই। তুই যা বলছিস ভেবে বলছিস তো? হ্যাঁ, ভেবেই বলছি। নীল, আমি মেঘের সঙ্গে কথা বললাম, আমি ওকে অনেক করে বোঝানোর চেষ্টা করলাম ও যদি একবার তোমার সঙ্গে কথা বলে, কিন্তু ও তো আমার কথা কিছুতেই শুনলো না। তুমি জানো আমি লিটারালি ওর হাতে পায়ে ধরেছি, কিন্তু ও নিজের সিদ্ধান্ত থেকে নড়লই না। কিন্তু কেন ময়ূরী, তুমি কেন এটা করতে গেলে? তুমি শুধু শুধু নিজেকে ছোট করতে কেন গেলে? আমি তো তোমাকে এসব কিছু করতে বলিনি। আমার যে খারাপ লাগছিল তোমাকে দেখে নীল, ওই কাগজের খবরটা তোমাকে কতটা কষ্ট দিয়েছে সেটা আমি ফিল করতে পারি। দেখো নীল, তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছি, এখনো ভালোবাসি। আমি শুধু তোমাকে ভালো রাখতে চাই, আর সেটা যদি অন্য কারোর সঙ্গে হয় তাহলে সেটাও ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি তো বুঝতে পারছি নীল, তুমি মেঘকে কতটা ভালোবাসো। তোমার এই ছন্ন ছাড়া অবস্থা দেখতে আমার ভালো লাগছে না, বুঝেছো? আর তুমি তো নিজেই বলেছো তুমি মেঘকে ছাড়া ভালো থাকবে না। তাই আমি চেষ্টা করলাম, ভাবলাম আমি যদি সবকিছু ঠিক করে দিতে পারি তাহলে তো তুমি অন্তত ভালো থাকবে, বলো? আমি সেটারই চেষ্টা করছিলাম, আর কিছু না। কিন্তু নীল, মেঘ একদম স্টাবার্ন হয়ে গেছে। আমি যখন ওকে তোমার কথা বললাম, ও আমাকে কি বললো জানো? আমি শুধু 8 তারিখের অপেক্ষায় আছি। 8 তারিখ আমার জীবনের একটা কালো অধ্যায় শেষ হতে চলেছে, আমি মুক্ত হতে চলেছি। তাই দিদি ভাই, তুই আর আমাকে অন্ধকারের দিকে ঠেলে দিস না। আর যেটা শেষ হয় সেটা এমনিতেই শেষ হয়ে যায়, তাই এই শেষটা মানতে শেখা উচিত, এসব বলছিল। তারপর বলল 8 তারিখ নীলের সঙ্গে আমার সব সম্পর্কের ইতি হবে, আর তারপর নতুন মানুষের সঙ্গে নতুন সম্পর্ক শুরু, এসব বলল। ও নাকি এখন সেই জীবনটাকে কিভাবে গুছিয়ে তুলবে ও সেসব নিয়ে ব্যস্ত আছে, বুঝলে? ও আমাকে এটাও বলল
এখন নাকি নীলের ব্যাপারে ভাবার আমার কাছে সময় নেই, তাই নীলের ব্যাপারে আমার সামনে কথা বলতে আসিস না, এসবও বললো। সেটাই তো ভালো ময়ূরী, সেটাই তো হওয়া উচিত। তুমি আর আমার জন্য মেয়েকে ডিস্টার্ব করো না। এই শোনো, এদিকে তাকে একটা কথা বলছি। অনেকদিন পর আমার একটা পুরনো বন্ধু আসছে, কানাডায় থাকে, মালদার পার্টি। ও যতক্ষণ ঘরে আছে তুমি কিন্তু রুমের বাইরে বেরোবে না, মনে থাকে যেন। গার্লফ্রেন্ড? দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। চুপ। সেই কৈফিয়ত কি আমি তোমাকে দেবো নাকি? আমি কৈফিয়ত চাইছি না রূপ, আমি জাস্ট জানতে চাইছি, গার্লফ্রেন্ড? হ্যাঁ। বাইরে পা কেন রাখবো না রূপ? আমার তো তোমার গার্লফ্রেন্ডকে একটু দেখতে ইচ্ছে করছে। আমি যদি ঘরের মধ্যে থাকি তাহলে তাকে দেখবো কি করে? ইনি আমার মুডটা আজকে ভালো আছে, আর সেটা আমি খারাপ করতে চাই না। কাজে যেটা বলছি সেটা শোনো। এরকম কেন করছো রূপ? আচ্ছা, আমি তো এই বাড়ির নতুন বউ, বাড়িতে গেস্ট আসছে আর আমি বাইরে যাব না কেন? কারণ আমি বলেছি তাই। এ বাবা, আমি তো ভাবলাম তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করবে তখন আমি প্রথমে সামনে বসে থাকবো, তোমাদের দেখবো, হাসবো, তারপর আস্তে আস্তে আমার সারা শরীরের ক্ষতগুলো তাকে দেখাবো, দেখিয়ে বলবো সাবধান, তোমার বয়ফ্রেন্ড রূপের কিন্তু অনেকগুলো রূপ, তাই এই রূপে ভুলো না জানো।